50 দশকের প্রথম দিকে কলকাতার ট্রামের ভাড়া 1 পয়সা বেড়ে গিয়েছিল। তারই প্রতিবাদে স্বর্গীয় জ্যোতি বসু তাকে ছেড়ে কথা বলেন। অথচ সেই ব্যক্তি ঘুরে জ্যোতিবাবুর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। এখন বলুন তো, কে সেই ব্যক্তি? একথা সত্য, তার আমলেই তার হাত ধরে নতুন নতুন শিল্পনগরী আর উপনগরী তৈরি হয়েছিল। আজকে সল্টলেক, নিউ টাউন, রাজারহাট, গোপালপুর, অশোকনগর, হাওড়া, বেহালা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কল্যাণী শহরের গল্প তো অন্য কিছুই ইশারা করে। তখনকার দিনে লোকমুখে খুব প্রচারিত এবং প্রসারিতও হয়েছিল তিনি নাকি তার প্রাক্তন প্রেমিকার স্মৃতির উদ্দেশ্যেই এই কল্যাণী শহর বসিয়েছিলেন। জনদরদি নেতা তো সেই হয় যে জনগণের স্বার্থে বা জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে কাজ করেন। তাহলে এখানে ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ইচ্ছা এত গুরুত্ব কেন? সে কথাই এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি আর কে সেই ব্যক্তি বিশেষ। তিনি আর কেউ নন, বাংলার রূপকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতরত্ন সম্মানে সম্মানিত ডক্টর ভজনচন্দ্র রায়। এখন কে এই ভজনচন্দ্র? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর একটা চট করে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন বঙ্গ বিশ্লেষণ। সাল 1882, স্থান বিহারের বাঁকিপুর। পিতা প্রকাশচন্দ্র রায় এবং মা অঘোরকামিনী দেবীর কোলাহল করে আসে একটি পুত্র সন্তান। পরিবারের সবচেয়ে ছোট ছিল, তাই ঠাকুমা ভালোবেসে নাম রাখে ভজন। কিন্তু সেই নামেরও কিছুদিনের মধ্যেই পরিবর্তন করা হয়। ব্রহ্ম সমাজের অত্যন্ত ব্যক্তি বিশেষ এবং পুরোধা কেশবচন্দ্র সেন তার নাম পরিবর্তন করে রাখে বিধান। এই ভজন থেকে বিধান এবং বিধান থেকে ডাক্তার এবং মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় হওয়ার জার্নিটা মোটেই সহজ ছিল না। কতটা কাঠখড় পুড়িয়ে তিনি এই জায়গায় এসে পৌঁছেছিলেন, আর সেই দিকেই একটু দৃষ্টিপাত করব। চলুন শোনা যাক বিধানচন্দ্র রায়ের সংঘর্ষময় আশ্চর্য কিছু রোচক কাহিনী। বিধাতার বিধানে হয়তো বেশি দিন বালক বিধানের জন্য মাতৃসুখ লেখাই ছিল না, তাই অল্প বয়সে মাতৃহারা হয় বালক বিধায়। কিন্তু পিতা ছিলেন একজন আধুনিক মনস্ক সম্পন্ন সুশিক্ষিত ব্যক্তি, তাই পিতার নীতি, আদর্শ, শিক্ষা দীক্ষাকে বুকে করেই পড়াশোনায় মন দেন তিনি। 1901 সাল, দেশ তখন পরাধীন, ইংরেজ অত্যাচারে জর্জরিত। এই সময় বিহারের পাটনা কলেজ থেকে গণিতে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চিন্তা ভাবনা করেন বাকি পড়াশোনাটা কলকাতায় এসে সম্পূর্ণ করতে। যেমন কথা তেমন কাজ। কিছুদিনের মধ্যেই কলকাতার হ্যারিসন রোডে চলে আসেন এবং সেখানে ঘর ভাড়া নিয়ে নতুন করে পড়াশোনায় মনোযোগ করেন। কলকাতার মাটিতেই শুরু হলো বিধানবাবুর কর্মজীবনের নতুন অধ্যায়। প্রথমে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পরে কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করতে থাকেন। কিন্তু ভাগ্যের চাকা বেশি দূর গড়ালো না। স্বপ্নের মাঝেই স্বপ্নভঙ্গ হয়ে গেল। এমপি ডাক্তারি পরীক্ষায় তিনি ফেল করে গেলেন। আশাহত হলেন, কিন্তু হাল ছাড়লেন। এখানে অনেকের মতোই আপনার মনেও প্রশ্ন আসতে পারে যে বিধানবাবুর মতো একজন ব্রাইট এবং ইন্টেলিজেন্ট স্টুডেন্ট পরীক্ষায় কিভাবে ফেল করতে পারে। আসুন সেই গল্পটাও একটু বলেন। অধ্যাপক পিক, ব্রিটিশ অধ্যাপক পিক একটি পথ দুর্ঘটনায় বিধানচন্দ্র রায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন আদালত। কিন্তু স্বাধীন চেতা এবং স্ব অভিমানী বিধানবাবু তা রাজি হননি। স্বভাবতই সেই কারণেই তাকে ফেল করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে 1906 সালে ওই কলেজ থেকে দুটি ডিগ্রি হাসিল করেছিলেন বিধানচন্দ্র রায়, এলএমএস এবং এমডি ডিগ্রি। এতে পিক খুব হতবাকি হয়ে স্বপ্ন ছিল এখনো অনেক দূর। তখনকার দিনে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেতে গিয়ে পড়াশোনা করতে হতো, তার জন্য বেশ কিছু অর্থেরও প্রয়োজন ছিল। তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে কখনো মেল নার্স, কখনো ট্যাক্সি ড্রাইভারের মতো পার্ট টাইম জব করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। ব্রিটিশ সরকার বিধানবাবুকে কোনোদিনই ভালো চোখে দেখেনি, তাই 25 বারের বেশিও রিজেক্ট হওয়ার পর অবশেষে ব্রিটেনের মাটিতে পা রাখে এই বাঙালি যুবক। অ্যাডমিশন নিলেন ব্রিটেনের পার্থ ল্যামিনিউ হসপিটালে, আর সেখানে মাত্র 2 বছরের মধ্যেই দুটি ডিগ্রি হাসিল করে সবাইকে চমকে দিলেন। সেই অপ্রত্যাশিত দুটি ডিগ্রির মধ্যে একটি ছিল এমআরসিপি আর অন্যটি ছিল এফআরসিএস। 1911 সাল স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করলেন বিধানচন্দ্র রায়। বিধানবাবুর এখন একটাই স্বপ্ন ছিল কলকাতার মেডিকেল কলেজে অধ্যাপক হওয়া, কিন্তু ব্রিটিশ ভারতে ব্রিটিশ ছাড়া এখানে কেউ অধ্যাপক হতেই পারতো না। আর এটাই ছিল ব্রিটিশ গভর্নমেন্টের জঘন্য রুল অ্যান্ড রেগুলেশন পলিসি। মানে তখনকার দিনে কোনো ভারতীয় যত বড়ই চিকিৎসক হোক না কেন, তিনি বড়জোর ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার, এনআরএস, ক্যাম্বেল বা কোনো মেডিকেল স্কুলে অধ্যক্ষতা করতে পারবেন, কিন্তু কোনো মতেই মেডিকেল কলেজে অধ্যাপক হতে পারবেন না। এটাই ছিল ব্রিটিশদের সাদা চামড়ার কালো চেহারা। যায় এর জন্য নাকি তাকে অনেক কষ্ট, ত্যাগ স্বীকার এবং অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এই সময় বিধানবাবুর নাম, যশ, খ্যাতি, বিশেষ করে তার চিকিৎসার পদ্ধতি লোকের মুখে মুখে প্রশংসিত হয়। অনেকেই তাকে বাংলার আজও ধর্মান্তরী বলে মনে করেন। বিশেষ করে দূর থেকে রোগীকে দেখেই তার রোগ এবং রোগ নিরাময়ের পদ্ধতি তিনি সহজেই বলে দিতে পারতেন, যা তার সম্মানের একটি অন্য দিক বা অন্য মাত্রা যোগ করেছিল। অনেক বিখ্যাত মানুষেরা
তার কাছে চিকিৎসা করাতে আসতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, বল্লভভাই প্যাটেল কেউই আসতেন না তার কাছে। সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ হয়ে উঠেছিলেন। হয়তো এই জন্যই মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন যে বিধানচন্দ্রের হাতি হলো ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ হাত। আজীবন তিনি ডাক্তারিকে পেশা নয়, মানুষের সেবা হিসাবে ভেবেছিলেন। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা প্রতিদিন নিয়ম করে 16 জন রোগীকে তিনি দেখতেন। তারপর মহাকরণে যেতেন একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব আর কর্তব্য পূরণ করতেন। এখন দেখা যাক একজন ডাক্তার থেকে মহাকরণে এন্ট্রির জন্য বিধানবাবুকে এই রাজনীতির গলিতে গলিতে কতটা দৌড় লাগাতে হয়েছিল। ডাক্তার বিধানচন্দ্র রায় এবং রাজনীতিবিদ বিধানচন্দ্র রায়ের মধ্যে কতটা পার্থক্য ছিল। আসুন কিভাবে তিনি এই রাজনীতির বেড়াজালে বাধা পড়লেন সেই গল্পটাও একটু শোনা যাক। সাল 1923, বঙ্গীয় বিধান পরিষদের ভোট, আর এই ভোটের প্রার্থী হয়েছিলেন বাংলার আর এক কৃতি সন্তান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার অপোজিটে কে ছিলেন জানেন? তার অপোজিটে ছিলেন নির্দল প্রার্থী হয়ে স্বয়ং বিধানচন্দ্র রায়। অনেকে তো ভেবেই নিয়েছিলেন এতে সুরেন্দ্রবাবুর জয় নিশ্চিত, বিধানবাবু তো গোহারা হারবেন। কিন্তু এর ফল হলো ঠিক উল্টো। সবাইকে চমকে দিয়ে এই ভোটে জয়যুক্ত হয়েছিলেন স্বয়ং ডাক্তার বিধানচন্দ্র রায়। সাল 1928, এই সময় সরাসরি কংগ্রেসের সাথে যুক্ত হন ডাক্তার রায়। এরপরে 1930 সালে যখন গান্ধীজি আইন অমান্য আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় তাকে কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়া হয়। সাল 1933, এই সময় কলকাতার পুরসভার মেয়র পদে জয়যুক্ত হন ডাক্তার বিধানচন্দ্র রায়। এর আগে এই পদে ছিলেন চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিখ্যাত বাংলার কৃতি সন্তান। পরবর্তীকালে 1939 সালে ইন্ডিয়ান কাউন্সিলের চেয়ারম্যান পদ এবং 1942 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন। সাল 1947, স্বাধীন হয় আমাদের এই দেশ ভারতবর্ষ। আর ঠিক তার পরের বছরই 1948 সালে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তবে শোনা যায় মহাত্মা গান্ধী স্বয়ং নিজেই নাকি এই মুখ্যমন্ত্রী পদের জন্য তার নাম সাজেস্ট করেছিলেন। বলেছিলেন বিধানের হাতি হলো বাংলা তথা ভারতের জন্য সবচেয়ে নিরাপদ হাত। বিধানবাবু যখন মুখ্যমন্ত্রী, তখন বাংলার বিরোধী বা অপোজিশন লিডার কে ছিলেন জানেন? ঠিক ধরেছেন, স্বয়ং জ্যোতি বসু। জ্যোতিবাবুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল? একটু অন্য রকমের। আজকের দিনের রাজনীতির ইতিহাসে খুবই বিরল। যদিও নীতি, আদর্শ, চিন্তা ভাবনায় এনারা পরস্পর বিরোধী হলেও ব্যক্তিগত সৌজন্যতা এবং আন্তরিকতায় কোনো দাগ ছিল না। বিধানবাবু নিজেই নাকি অনেকবার জ্যোতিবাবুর চিকিৎসা করেছেন। আর তখনকার দিনে রাজনৈতিক নেতাদের মধ্যে ঠিক এমনটাই আন্তরিকতা আর ভালোবাসা ছিল। জানবো কেন তাকে বাংলার উপকার বলা হয়, তার রাজত্বকালে কি এমন প্রগতি বা উন্নতি হয়েছিল এই বাংলাতে, যার জন্য তাকে বাংলার উপকার বলে আজও ভাবা হয়। তার আগে একটি বিশেষ অনুরোধ আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করেন বা এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। এতে আমাদের ভালো লাগবে, আমরা কাজ করার অনুপ্রেরণা পাবো। চলুন ফিরে যাই অনুষ্ঠানের মূল স্রোতে। মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানবাবুর সময় ভারতীয় রেলের সদর দপ্তরগুলিকে এখান থেকে স্থানান্তরিত করে ইউপিতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলে। বিধানবাবু সেই প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করেন। আন্দোলন করে তিনি সেই টিকিটকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসেন এবং পূর্ব রেলওয়ের অধীনস্থ করেন। এটা তার রাজত্বকালে বা মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বড় উপলব্ধি বা একটি অসামান্য কৃতিত্ব বলে আজও অনেকে মনে করেন। তারই আমলে ফারাক্কা ব্যারেজ তৈরি হয়, কলকাতা বন্দর, হলদিয়া বন্দর তাকে পুনর্জীবিত করা হয়। তাছাড়া দার্জিলিং এ পর্বত আরোহণ প্রশিক্ষণ কেন্দ্র, দুর্গাপুরে শিল্প কেন্দ্র, দিল্লিতে বঙ্গভবন স্থাপন করা, একথা বারবার প্রমাণ করে যে বাংলায় রূপকার বলতে একজনকেই বুঝাইয়া, তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এ তো গেল শিল্পনগরী। আপনি কি জানেন বেশ কিছু উপনগরী তার হাত ধরেই এই বাংলায় গড়ে উঠেছিল। আজকের সল্টলেক, নিউটাউন, রাজারহাট, বেহালা, হাওড়া, অশোকনগর কিংবা কল্যাণী, এমন অনেক শহরই তার আমলে তৈরি হয়েছিল বা তারই প্রচেষ্টা ফসল, একথা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও সাধারণ মানুষের চিকিৎসা সুবিধার্থে আরজিকর হসপিটাল, যাদবপুরের টিবি হসপিটাল, কমলা নেহরু হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, এমন বেশ কিছু চিকিৎসালয় নির্মাণ করে। আজকে যে দুটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, ব্যান্ডেল এবং দুর্গাপুর, তার স্থাপনা করে। কলকাতায় রাষ্ট্রীয় পরিবহন দপ্তর এবং হরিণাটায় সরকারি দুগ্ধ প্রকল্প, এটাই প্রমাণ করে যে বাংলার উপকার বলতে ডক্টর বিধানচন্দ্র রায়কেই বোঝায়। তার এই অসামান্য কৃতিত্ব আর অবদানের কথা মাথায় রেখে ভারত সরকার 19 সালের 4 ফেব্রুয়ারি তাকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করেন। শুধু বাংলা নয়, ভারতের মাটি নয়, বিদেশের মাটিতেও তিনি সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি হোক বা মার্কিন প্রেসিডেন্ট জেন এফ কেনেডি, অনেকেই ছিলেন তার প্রশংসক, তার গুণগ্রাহী। তার রটে তার কিছুটা হলেও ঘটে, কিন্তু আমাদের কাছে এই ঘটনার আক্ষরিক অর্থে কোনো প্রমাণ নেই। তবে বিধানপ্রেমী মানুষদের মাঝে এইরকম গুঞ্জন কানাফুসো প্রায়ই শুনতে পাওয়া যায়। আপনি কি মনে করেন বিধানবাবুর মতো এরকম একজন বিরল ব্যক্তিত্ব কেন আজীবন
অবিবাহিত চিরকুমার হয়ে রয়ে গেলেন। যদিও এটি একটি ব্যক্তিগত ব্যাপার, তবে অনেকেই মনে করেন আজকের যে কল্যাণী শহর সেটিকে নাকি বিধানবাবু তার প্রেমিকার স্মৃতির উদ্দেশ্যে প্রেমিকার নামে তৈরি করেছিলেন। যদিও এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের হাতে লাগেনি। কল্যাণী সরকার ডক্টর নীলনত সরকারের কন্যা। বিধানবাবু নাকি ওনাকেই ভালোবাসতেন, কিন্তু আর্থিক অবস্থা তখন ভালো না থাকায় নীলরতন বাবু এ প্রস্তাবে রাজি হন। তাই অসম্পূর্ণই রয়ে গিয়েছে এই কল্যাণী এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের অসম্পূর্ণ প্রেমের গল্প। বিধানচন্দ্র রায় সম্পর্কে আমরা স্টাডি করতে গিয়ে বইপত্র ঘেঁটে এটা জানতে পারলাম যে ডাক্তার নীলরতন সরকারের কোনো কন্যা সন্তানের নামই কল্যাণী ছিল না। অর্থাৎ এটি একটি গুজব বা কাল্পনিক ঘটনা, এটাও ভাবতে পারেন। একইভাবে শিল্প সংস্কৃত সাহিত্য থেকেও তিনি কখনোই বিমুখ ছিলেন না। সত্যজিৎ রায় নাম নিশ্চয়ই শুনে থাকবেন, একজন অস্কার বিজেতা বিশ্ববরেণ্য পরিচালক। তার ড্রিম প্রজেক্ট পথের পাঁচালী যখন আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে পড়েছিল, তখন এই বিধানবাবুই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক এমনটাই উদার মনের মানুষ ছিলেন ডক্টর বিধানচন্দ্র। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। বিধির এই বিধানকে কেই বা বদলে দিতে পেরেছে? না, বিধানবাবু পারেন। 1 জুলাই 1962 ওই দিন বিধানবাবুর জন্মদিন ছিল। সকাল থেকে রাশি রাশি ফুল আর শুভেচ্ছা বার্তা যেন বন্যা বয়ে গিয়েছিল। স্বয়ং সর্বপল্লী রাধাকৃষ্ণ তার সাথে দেখা করতে আসবেন, এটাও তো জন্মদিনের কম বড় পাওনা ছিল না। কিন্তু ওই দিন বিধানবাবুর ভাগ্যের চাকা, জীবনের চাকা যেন এক পরিধিতে এসে থেমে গেছে। মৃত্যু যেন দুহাত মিলে তার বাড়ির চৌকটেই বসেছিল। না, ওই দিনের পর থেকে আর কাজে ফেরা হয়নি। চলে গেছিলেন যেখান থেকে আর কোনোদিন ফিরে আসেন। যেখানেই থাকুন স্যার, ভালো থাকুন। আজ এই পর্যন্তই। আজকের এই অনুষ্ঠানের একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, আপনারা কমেন্ট বক্সে তার উত্তর লিখে জানাবেন। কত সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারত সরকার ভারত রত্ন উপাধিতে সম্মানিত করেছে? কত সালে ভারত সরকার ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারত রত্ন সম্মানিত করেছে? আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।